মাধবী ভট্টাচার্যের লেখা গল্প ভালোবাসার ব্যাকরণ। এই ওঠ ওঠ, কুঁড়ে কোথাকার! এত বড় ধিঙ্গি মেয়ে এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে দেখো। এইভাবে চললে শ্বশুরবাড়িতে কিন্তু অনেক কথা শুনতে হবে, বলে দিচ্ছি। বিরক্তি চেপে এতক্ষণ তাও বিছানায় পড়েছিলাম। এবার শ্বশুরবাড়ির কথা কানে আসতেই তড়াক করে উঠে বসলাম। শ্বশুরবাড়িতে কেন কথা শুনতে হবে? বারবার এরকম শ্বশুরবাড়ি করো কেন মা, বলো তো? শ্বশুরবাড়ি যদি এমন হয় তবে যাব না, আমি শ্বশুরবাড়ি, হলো তো? এবার হেসে ফেলেন মা। পাগলি মেয়ের কথা শোনো। শ্বশুরবাড়ি যাবি না তো কী করবি শুনি? কি আবার করব? এখানেই থাকবো, চাকরি করব, তোমাদের খুব জ্বালাবো, আর দুবেলা দাদার বউয়ের সাথে ঝগড়া করব। ননদিনী রায়বাঘিনী বলে কথা। এবার মা হাসতে হাসতে গড়িয়েই পড়ে আর কি। উফ, কি পাজি মেয়ে রে বাবা! দাঁড়া, অতনুকে বলছি সব। ও বেচারা এখনো বিয়েই করেনি, তার আগেই তুই কোমর বাঁধছিস ওর বউয়ের সঙ্গে ঝগড়া করার জন্য। হ্যাঁ, বলো না দাদাকে। ভয় পাই না কি আমি দাদাকে? ভয় যে তুমি কাউকেই পাও না তা আমি জানি। যা মেয়ে তুমি! মেয়েদের ওরকম মানায় না, বুঝলে? মেয়েদের কীরকম মানায় মা? ওই একটু নরম সরম হবে, ধৈর্য বেশি থাকবে, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলতে পারবে, এই আর কি। এই তো, এইভাবে ভাবো বলেই মেয়েদের এত দুর্দশা। দিন এখন পাল্টেছে মা, এভাবে ভেবো না। আমি যেমন আছি তেমনই থাকবো। এই আমাকেই যদি কেউ ঘরের বউ হিসেবে পছন্দ করে তো করবে, নইলে আমার দ্বারা সংসার করা হবে না। উফ, তোকে বোঝানো আমার কাজ নয়, যা ইচ্ছে কর। রেগে গিয়ে রান্নাঘরের দিকে চলে যায় মা। হেসে ফেলে আমি মায়ের রাগ দেখে। আমার 5 বছর বয়সেই এক দুর্ঘটনায় বাবা আমাদের ছেড়ে চলে যায়। সেই থেকেই মা একা আমাদের 2 ভাই বোনকে বুকে আগলে বড় করেছে। একটা স্কুলে পড়ায় মা, তবুও মায়ের মুখ থেকে এ ধরনের কথা বেরোয়। হয়তো মেয়ের ভবিষ্যৎ জীবনের জন্য কাজ করা দুশ্চিন্তায় মাকে দিয়ে এমন কথা বলিয়ে নেয়। আমি বুঝি না, মানিয়ে চলাটা শুধু একজনেরই কাজ হবে কেন? সংসার সকলের, তাই মানিয়ে চলাটাও সকলের জন্যই প্রযোজ্য হওয়া উচিত। আমার তো এমনটাই মনে হয়। কি জানি কবে বদলাবে এই সমাজ। এই শুভ, তোর মা আমাকে পছন্দ করবেন তো? নাকে নেমে আসা চশমাটা একটু ঠেলে দিয়ে চোখ বড় করে শুভর প্রশ্ন। হঠাৎ এ কথা? না মানে, তুই তো আমাকে চিনিস, কেমন উড়নচণ্ডী স্বভাব আমার। তোর থেকে কাড়াকাড়ি করে সিগারেট খাই, ট্রেনে ঝগড়া করি তোর সাথে, রেগে গেলে তোকে দুম দুম মারি। আদরের ছেলের এত দুরবস্থা কি তার মা মেনে নেবেন? এবার হেসে ফেলল শুভ। তুই পারিসও বটে রিমি। তোর যদি মনে হয় এসব করা ঠিক নয়, তবে নিজেকে পাল্টে ফেল, ব্যাস। আর কি সমস্যা? রক্ষে করো আমাকে। আমি যেমন আছি তেমনই থাকতে চাই। তোর সাথে সংসার করার জন্য নিজেকে পাল্টাতে পারবো না আমি। আচ্ছা বাবা, তুই যেমন তেমনই থাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবারে আমি শুভর নাক নেড়ে দিয়ে বললাম, লক্ষ্মী ছেলে, আমার সোনা বর। আরে, এখনো বর হইনি তো? হাসতে হাসতে বলল শুভ। হবেই তো, তবে বলতে সমস্যা কি? বটে, তবে আমার বউটাকে একটু আদর করে দিই তো, আমার লক্ষ্মী সোনা বউ। তবে রে, খুব মজা তাই না? এখনো বউ হইনি, বুঝলি? কেন, তুই তো বললি কোনো সমস্যা নেই। তবে ভালো মানুষের মতো মুখ করে বলল শুভ। আমি ওকে তেড়ে গেলাম। হাসতে হাসতে দৌড়চ্ছিল শুভ। হঠাৎ কেন জানি আমার মনে হলো, বিয়ের পরেও কি শুভ এমনই থাকবে, নাকি বিয়ের পর পাল্টে যাবে ও? তখন কি আমার সব কিছুতে ওর সমস্যা হবে? যদি এমন হয় তবে কি করব আমি? শুভকে যে বড্ড ভালোবাসি আমি। মা, চাকরিটা হয়ে গেছে আমার। ও মা, শুনছো? আনন্দে লাফাতে লাফাতে বাড়ি ঢুকি আমি। এত বড় কোম্পানিতে চাকরিটা পেয়ে যাব ভাবিইনি আমি। অবশ্যই ইন্টারভিউ দিয়েই বুঝেছিলাম চাকরিটা বোধহয় হয়ে যাবে। মাও খুব খুশি, দাদাও। এবার আর চিন্তা নেই, বিয়ের পিঁড়িতে বসতে পারি আমি এখন। প্রতিজ্ঞা করেছিলাম নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবই না। শুভ মেনে নিয়েছিল ব্যাপারটা। শুভকে জানাতে হবে সুসংবাদটা। বেচারা এতদিন থেকে অপেক্ষা করে আছে, খুব খুশি হবে জানলে। এই শুভ, চাকরিটা হয়ে গেছে আমার। এবার তুই টোপর পড়তে পারিস। বলিস কি রে, হয়ে গেছে? উফ,
বাঁচা গেল, শবরীর প্রতীক্ষার অবসান হলো তবে। আরে তুই কি শবরী? তোর তো শবর হওয়া উচিত। হি হি। হ্যাঁ, হেসে নে, প্রতীক্ষার জ্বালা কি বুঝবি কি করে? দূর চাই, আমি বুঝি অপেক্ষা করিনি তোর বউ হওয়ার জন্য? তাহলে চাকরি পাওয়ার জন্য বসেছিলি কেন? আমার উপর ভরসা নেই তোর? আরে সেটা আমি কখন বললাম? তুই আমার সব শুভ, তোকে ভরসা করব না আমি? কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা কি অপরাধ বল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার বিয়ের জন্য তৈরি হও বালিকা। বালক, সে তো হতেই হবে। হেসে ফেললাম দুজনেই। সুখের পায়রা উঠছে যে দুজনের মনেই। এতদিনে এক হব যে আমরা, সুখের সংসারের স্বপ্ন কে না দেখে। কালই হানিমুন থেকে ফিরেছি আমরা। আজ থেকে আমাকে অফিসে যেতে হবে। নতুন চাকরিতে জয়েন করেছি। এক্ষুনি এত ছুটি নিলে চলবে কেন? বিয়ের জন্য 10 দিনের ছুটি নিয়েছিলাম। আজই ছুটি শেষ। সকালে আমাকে তাড়াতাড়ি রেডি হতে দেখে ঘুম জড়ানো গলায় শুভর প্রশ্ন, এত সকালে কোথায় যাচ্ছিস রিমি? আরে আমার ছুটি আজই শেষ হয়ে গেল, জানিস না? অফিস যাচ্ছি। ধুর, কালই সবে ফিরেছি, আজ থেকেই অফিস যাবি কেন? সেরকম তো কথা ছিল, নতুন চাকরি, কথার খেলাপ করলে চলবে কেন? আমি তো পরশু থেকে অফিস করব। এখন সারাদিন বাড়িতে একা একা, তোকে যে খুব মিস করব। ওলে বাবালে, মিস করবে কেন বাবু? মাঝে মাঝে ফোন করে নিও আমায়। আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফিরে আসতে, ঠিক আছে? শিশুর মতো অভিমানে ঠোঁট ফোলালো শুভ। আমি হাসতে হাসতে বেরিয়ে গেলাম। সত্যি শুভটা বড্ড ছেলে মানুষ। মা, আমাকে খেতে দাও, 9টায় বেরোতে হবে। শুভর মা, মানে আমার শাশুড়ি মা বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। সে কি বৌমা, আজই অফিসে যাচ্ছ? হ্যাঁ মা, কিচ্ছু করার নেই, যেতেই হবে। কিন্তু তুমি আজই অমন পোশাক পরে অফিসে যাবে? নতুন বিয়ে, কিছুদিন অন্তত শাড়ি পরো, নইলে কুর্তি চুড়িদারও পরতে পারো। কিন্তু জিন্স টপ কি এক্ষুনি না পরলেই নয়? আমি তো অবাক, নতুন বিয়ের সাথে পোশাকের সম্বন্ধ কি? কেন মা, এগুলো পরলে কি? এমন পোশাকেই তো আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি। পাড়ার লোকজনের সাথে মিলেমিশে থাকতে হয় আমাদের। ওরা কি ভাববে বলো তো? কিছুদিন পর না হয় এমন পোশাক পরো। শুধু লোকে কি ভাববে তাই আমাকে বুঝে শুনে চলতে হবে কেন বলো তো? এটাই নিয়ম মা, সমাজের নিয়মের সাথে খাপ খাইয়ে চলাই মানুষের কাজ। কিছু করার নেই। লক্ষ্মী মা আমার, কিছুদিন এমন পোশাক পরো না, কেমন? আমি বাধ্য হয়ে আবার ঘরে গেলাম পোশাক পাল্টাতে। মন বিদ্রোহ করছিল, তবুও মনে মনে ভাবছিলাম সমাজের নিয়মের সাথে মানিয়ে চলাটা বোধহয় শুধু মেয়েদের জন্যই প্রযোজ্য। নতুন বিয়ে তো শুভরও হয়েছে, ওর তো জোর করে কিছু নিয়ম মানার দরকার পড়বে না। তবে আমাকে কেন মানতে হবে? সংসার মানে যদি শুধু মানিয়ে চলা হয়, তবে এমন সংসার আমার জন্য নয় অন্তত। এ কি বৌমা, আজ আবার এত রাত হলো তোমার? কি করব বাবা বলো তো, অফিসের কাজের প্রচণ্ড চাপ এখন। কিছুদিন মাঝে মাঝে এরকম রাত হবে ফিরতে। কার গাড়িতে চেপে এলে? আমার কলিগ সুব্রতর গাড়িতে এসেছি। খুব ভালো ছেলে ও। বুঝেছি, কিন্তু সমাজে বাস করি আমরা, 5 জনে 5 কথা বলবে, বোঝো না? চেষ্টা করবে একটু তাড়াতাড়ি ফিরতে। আর রাত হলে শুভকে বলবে, ও নিয়ে আসবে তোমাকে। আবার মন বিদ্রোহ করে উঠল আমার। বিয়ে 3 মাস হয়ে গেছে, এখনো লোকে কি বলবে তাই নিয়ে ভাবতে হবে আমায়। শুভ নিয়ে আসবে কেন আমায়? আমি কি কচি খুকি? সুব্রতর গাড়িতে এসেছি তো কি দোষ হয়েছে? প্লিজ বাবা, কিছু মনে করো না। শুভ তো মাঝে মাঝে রাত করে বাড়ি ফেরে। কই, তখন তো তাকে তোমরা কিছু বলো না? শ্বশুরমশাই স্তম্ভিত হয়ে গেলেন, বোধহয় আমার সাহস দেখে। তারপর বিদ্রূপের স্বরে বললেন, তোমার মা বোধহয় তোমাকে কিছু শেখায়নি। একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও কি তাই করতে পারবে? তাছাড়া তুমি একটা বাড়ির বউ, তোমাকে তো আরও বেশি করে ওগুলো খেয়াল রাখতে হবে। এমনিতেই এরকম উল্টোপাল্টা কথা শুনে আমার রাগ ধরছিল। এর মধ্যে এসব কথায় আমার মাকে টেনে নিয়ে আসা হলো কেন? রেগে গিয়ে আর কথা না বলে দুমদুম করে পা ফেলে আমি নিজের ঘরে গিয়ে ঢুকলাম। দেখলাম শুভ চোখে হাত চাপা দিয়ে শুয়ে আছে। আমাকে ঢুকতে দেখে একবার তাকিয়েই আবার চোখ বন্ধ করে পড়ে রইল। কি হয়েছে, শরীর খারাপ তোমার? এভাবে শুয়ে আছো যে? না, শরীর খারাপ হবে কেন,
আনন্দে আছি আমি। তা তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? আর একটু রাত করতে পারতে তো, সবে 10টা বাজে। শুভর গলায় ব্যঙ্গের সুর। প্রচণ্ড অবাক হয়ে গেলাম আমি। তুমি কি জানতে না মাঝে মাঝে এমন রাত হতে পারে আমার? 8:30টায় অফিস থেকে বেরিয়ে বাড়ি পৌঁছতে পৌঁছতে তো এতটা সময় লেগেই যায়। অফিসে থেকে গেলেই পারতে, বাড়ি ফিরে আসার দরকার কি? মানে, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি যখন রাত করে আসো আমি কি কিছু বলি? আমি তো তোমার মতো কারো গাড়ি চেপে ফিরি না। ওহো, সুব্রতর গাড়িতে আসি বলে রাগ করেছো? কি হিংসুটে গো তুমি! আরে, সুব্রত তো আমার ছোট ভাইয়ের মতো। ও এদিক দিয়েই ফেরে, তাই রাত হলে আমাকে নামিয়ে দিয়ে যায়। তাতে অসুবিধে কি? প্রচুর অসুবিধে। আমি এসব সহ্য করব না। এরপর থেকে রাত হলে আমার সঙ্গে বাড়ি ফিরবে তুমি। তুমি কি আমায় সন্দেহ করছো? ছি শুভ, তুমি অফিসে সারাদিন কি করো সেটা তো আর দেখতে যাচ্ছি না আমি। মানে, তুমি আমায় চেনো না? চিনতাম, এখন মনে হয় চিনি না। ঠিক আছে, চিনতে হবে না। আমি দেরি হলে সুব্রতর গাড়িতে চেপেই ফিরব। তোমার নোংরা সন্দেহকে বিন্দুমাত্র প্রশ্রয় দেব না আমি। তবে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যা খুশি করো, আমি কিছু বলতে আসবো না। এত বড় কথা শুভ বলতে পারলো আমায়? আমার আর কথা বলতে ইচ্ছে করছিল না। এভাবে বদলে গেছে শুভ, এত অবিশ্বাস আমার প্রতি। যেদিন থেকে আমরা পরস্পরকে তুমি তুমি করে বলা শুরু করেছি, সেদিন থেকেই যেন আমরা দুজনেই দুজনের কাছে অচেনা হয়ে গেছি। এর থেকে তুই তুই করে কথা বলা বন্ধুত্বের সেই সম্পর্কটাই ভালো ছিল। বন্ধু যখন স্বামী হয়ে যায় বা প্রেমিক যখন স্বামী হয়ে যায়, তখন কি সম্পর্কের মানে এভাবেই বদলে যায়? এত অপমান কিছুতেই মেনে নেব না। এ বাড়ি থেকে বেরিয়েই যাব আমি। মনে মনে স্থির করে ফেললাম। কি করব আমি? এ কি, তুই এই অসময়ে এখানে? আমাকে দেখে যেন মা আকাশ থেকে পড়ল। কেন, আমি আসতে পারি না আমার মায়ের কাছে? তা বলে এত রাতে শুভর সঙ্গে ঝামেলা করে এসেছিস বুঝি? শুভর নামে আমার বুকটা হু হু করে উঠল। আমি চলে এলাম। শুভ একবারও আমাকে আটকানোর চেষ্টাই করলো না। ওর মা বাবা অবশ্য চেষ্টা করেছিলেন আমাকে আটকাতে, কিন্তু আসল মানুষটাই যে চুপ ছিল। তাই অভিমানে বেরিয়েই এসেছি আমি। কি এমন অপরাধ করেছি আমি, যাতে শুভ এমন বিশ্রী কথা বলবে আমায়? আমাকে চুপ করে থাকতে দেখেই মা বুঝে ফেলল শুভর সাথেই ঝামেলা হয়েছে। তাই এবার মা চেপে ধরলো আমায়। বল, কি হয়েছে? শুভ তো যথেষ্ট ভালো ছেলে, নইলে তোর মতো উড়নচণ্ডী মেয়েকে সহ্য করে? নিজের মাও যদি এভাবে কথা বলে, তবে আর কি করার আছে? শোনো মা, তোমার যদি আমাকে থাকতে দিতে অসুবিধা হয় তবে বলো, আমি অন্য ব্যবস্থা করে নেব। তবু আমি ওখানে যাব না। কী সব অলক্ষণে কথা বলছিস? কি হয়েছে খুলে বল তো। আমার কথা শুনে মা প্রথমে গম্ভীর হয়ে গেল, তারপর বলল, শুভ অমন কথা বলে একেবারেই ঠিক করেনি। তবে তোরও বোঝা উচিত, তোকে ভালোবাসে বলেই এমন করে। তোর উচিত ছিল ঠান্ডা মাথায় ওকে বোঝানো। এভাবে ঝগড়া করে এখানে চলে এসে ঠিক করিসনি তুই। আমার বয়ে গেছে ওকে বোঝাতে। ভালোবাসলে বিশ্বাসও থাকা উচিত। এটা তো নয় যে ও আমাকে নতুন দেখছে, সেই কবে থেকে ও আমাকে চেনে, তবুও এমন বলবে? আরে, ভালোবাসে বলেই তো তোকে হারানোর ভয়ে ও এভাবে বলে ফেলেছে। তোকেও বলিহারি যাই বাপু, শুভ তোকে অফিস থেকে নিয়ে আসলে কি সমস্যা বলতো? কেন ও আনবে? তাতে তো শুভর কথাই মেনে নেওয়া হবে। ওর বিশ্রী সন্দেহকে গুরুত্ব দেওয়া হবে। সেটা আমি কখনোই হতে দেব না। মেয়েদের এরকম একটু আধটু মেনে নিতে হয় রে মা, এটাই সংসার। ওফ মা, তোমার এসব বস্তা পচা ধারণাগুলো পাল্টাও তো। শুধু মেয়েদের নয়, দুপক্ষকেই মানিয়ে চলতে হয়, তবে সংসার টেকে, বুঝলে? মা আর কিছু বলল না, তবে মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছিল মা মোটেই খুশি নয় আমার সিদ্ধান্তে। দাদা অবশ্য পুরোপুরি আমার পক্ষে। আমি একেবারেই ঠিক করেছি ওর মতে। শুভর কথা মেনে নিলে ও সন্দেহকেই প্রশ্রয় দেওয়া হতো, আর এটা বিশাল ভুল হতো। দাদার কথায় অনেক ভরসা পেলাম আমি। এবার আমার অপেক্ষার পালা, কবে শুভ আসবে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। জানি ও আসবেই, আসবেই সে। 1 মাস হতে চলল আমি এখানে এসেছি। শুভ একদিনও খবর নেয়নি আমার। আমার শাশুড়ি অবশ্য ফোন করে মাকে অভিযোগ করেছেন, বলেছেন মেয়েদের এত জেদ ভালো নয়।
না হয় শুভ রাগের মাথায় কিছু বলেই ফেলেছে, তাতে আমার এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসা উচিত হয়নি। মা আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমি তো প্রতিজ্ঞা করেছি শুভ আমাকে ফিরিয়ে নিতে না এলে আমি ফিরবই না। দরকারে সারা জীবন অপেক্ষা করব ওর জন্য। অপেক্ষা করতে করতে যখন শুভর প্রতি তীব্র অভিমানে আমার বুকে অনেকখানি বাষ্প জমে উঠেছে, শুভর একটা আদরের টোকাতেই সেই বাষ্প জল হয়ে ঝরে পড়ার অপেক্ষায় আছে। তখনই একদিন শুভ আর আমার বন্ধু সুদীপের ফোন এলো। আমি তখন অফিসে ছিলাম। একটু বিরক্ত হয়েই ফোনটা ধরলাম। বল সুদীপ। সর্বনাশ হয়ে গেছে রিমি। শুভর খুব বিশ্রী একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে ওকে। বারবার তোকে দেখতে চাইছে। আমি তোর অফিসের নিচেই বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। আমার চোখে এক মুহূর্তের জন্য অন্ধকার নেমে এলো। কোনো মতে ফোনটা আঁকড়ে ধরে টলতে টলতে অফিস থেকে বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছে আমি মরে গেছি। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না আমি। অন্ধের মতো সুদীপের বাইকে উঠে বসলাম। সুদীপ, সত্যি করে বল, শুভ ঠিক আছে তো? ওর কিছু হয়ে যায়নি তো? গলা কেঁপে গেল আমার। চোখ দিয়ে কখন থেকে জল গড়াচ্ছিল বুঝতেই পারিনি আমি। আমার দিকে তাকিয়ে সুদীপ থমকে গেল। তারপর বলল, আরে এমন কিছু হয়নি রে, এত ভয় পেয়েছিস কেন? আমি বলছি তো শুভ একেবারেই ঠিক আছে। তবুও আমার বুক দুরু করছিল। কি জানি শুভ কেমন আছে। মনে মনে বলছিলাম, শুভ, শুভ, আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমার সব কথা শুনবো, যা বলবে তাই মানব। প্লিজ আমার সঙ্গে থাকো। সুদীপের বাইক ব্রেক কষতে আমি অবাক হয়ে দেখলাম একটা সিসিডির সামনে দাঁড়িয়ে আছি আমরা। এর মানে কি? হাসপাতালে না গিয়ে এখানে এলাম কেন আমরা? ভাবতে ভাবতে দেখি শুভ হাসি মুখে বেরিয়ে আসছে দরজা দিয়ে। আমি পাগলের মতো দৌড়ে গিয়ে শুভর বুকে ঝাঁপিয়ে পড়লাম। আর সেই আগের মতো দুম দুম করে ওর বুকে কিল মারতে থাকলাম পাগলের মতো। ও বুকে জড়িয়ে ধরলো আমাকে। আমি হু হু করে কেঁদে ফেললাম শুভর বুকে মাথা গুঁজে। আমার কান্নায় ওর শার্ট ভিজে যাচ্ছিল। তাকিয়ে দেখি সেও কাঁদছে আমারই মতো। আর শয়তান সুদীপ আর জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। আমার রাগ ধরে গেল খুব। চেঁচিয়ে বললাম, এভাবে তামাশা করে কেউ? যদি আমার হার্ট ফেল হয়ে যেত? আরে সরি সরি, এই নাটকটা না করলে তোদের এক করতাম কি করে? দুহাত তুলে বলল সুদীপ। মানে? এবার আমি অবাক। মানে আর কি, তুই তো জেদ দেখিয়ে চলে গেলে বাপের বাড়ি, আর এদিকে তো এই বেচারা দুঃখে মরেই যাচ্ছিল। কত করে বললাম রিমির কাছে গিয়ে সব মিটিয়ে নে। না, তিনি নাকি তোকে মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন। কী সব বাজে কথা নাকি বলেছেন। তাতে করে তোকে মুখ দেখানোর সাহস নেই ওনার। সত্যি তোর বর যে এত ভীতু, জানতাম না রে রিমি। ভালোই ছড়ি ঘোরাচ্ছিস তবে। তবে রে, চোখ পাকালাম আমি। কপট ভয়ের ভাব দেখেই দূরে সরে গেল জয় আর সুদীপ। শেষ পর্যন্ত শুভর হাত ধরে বাড়ি ফিরলাম আমি। সেই রাতে আমাকে আদর করতে করতে শুভ বলল, সরি রিমি, আমার শোনাবো, তোমাকে এমনভাবে বলা আমার উচিত হয়নি। আর কখনো এভাবে বলবো না তোমায়। আর আমাকে তুমিও বলবি না, আগের মতো তুই করে বলবি। মার বাবা রাগ করে যে। আরে ওদের সামনে আমরা আদর্শ স্বামী স্ত্রী সেজে থাকবো, আর আড়ালে সেই আগের মতো প্রেমিক প্রেমিকা। হি। হেসে আমাকে জড়িয়ে ধরলো শুভ। আমার মনে হলো আবার নতুন করে আমার প্রেমিক শুভকে ফিরে পেয়েছি আমি। আর এটাও বুঝে গেলাম, মানিয়ে নেওয়া নয়, ভালোবাসাই একটা সম্পর্কের ভিত। সেটা ঠিক থাকলে হাজার ঝড়ঝাপটাতেও ভালোবাসার ঘর ভেঙে পড়ে যায় না, আজীবন আশ্রয় দেয় শীতল ছায়াতে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।